শনি আর রবি, হাতে মাত্র দুদিন সময় রয়েছে। এদিকেতে মন চাইছে একটু পাহাড়ে ঘুরতে যেতে, কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এই দুদিনেই তোমরা ঘুরে দেখবে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, সাথে আরো অনেক কিছু। তো তোমাদের জন্য দিলাম ঘাটশিলা ভ্রমণের ১ রাত্রি ২ দিনের সম্পূর্ণ ট্যুর গাইড। সঙ্গে রইল দুর্দান্ত একটা রিসর্ট আর ফাটাফাটি একটা রেস্টুরেন্টের খোঁজও। এই ট্রিপটা সম্পর্কে ডিটেলসে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্ত্রিত ব্লগস। তো এখন ঘড়িতে বাজে ভোর ৫:৩০ আর আমরা রয়েছি হাওড়া স্টেশনেতে। একদম ভোর স্টেশনেতে চলে এসেছি। আর আমরা আজকে ঘাটশিলা যাব 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে। তো প্রায় ১ ঘন্টা আগেই স্টেশনেতে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। এইবার জাস্ট ট্রেন ছাড়ার অপেক্ষা। এই ট্রেনটার এসি বা নন এসি কোচের কোনোটারই ভেতরের অবস্থা খুব একটা ভালো না। ওই চোখ বন্ধ করে ৩.৫ ঘন্টার জার্নি কাটানো আর কি। যাই হোক, দেখতে দেখতে ট্রেনটা রাইট টাইমে ছেড়েও দিল। এই ট্রেনটা প্রত্যেক দিনই হাওড়া স্টেশন থেকে সকাল ৬:২০ ছাড়ে আর ঘাটশিলায় পৌঁছায় সকাল ৯টা দিনে। টোটাল জার্নি ২ ঘন্টা ৪৩ মিনিটের। ঘাটশিলা দুদিনে ঘুরতে গেলে এই ট্রেনটা করে ঘাটশিলা যাওয়া সব থেকে বেস্ট অপশন। এই ট্রেনটা ছাড়া ঘাটশিলা যাওয়ার আর অনেক ট্রেন রয়েছে, সেইগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে দেখতে ৯:১০ নাগাদ আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। স্টেশন চত্বরের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, আর ঠিক এইখান থেকেই বুক করতে হবে অটো বা অন্যান্য গাড়ি, যেটা ঘাটশিলার সম্পূর্ণ সাইট সিইং করিয়ে আবার ছেড়ে দেবে এই ঘাটশিলা স্টেশনে। আমাদের আগে থেকেই বুক করা ছিল মানিকদার অটো। উনি মাত্র ২৫০০ টাকায় আমাদেরকে দুদিন ধরে ঘুরে দেখাবেন ঘাটশিলার ১৪টি সাইট সিইং পয়েন্ট। স্টেশন থেকে মানিকদার অটো করে প্রথমেই চলে এলাম আমরা রিসর্টেতে। এই রিসর্টটাতে আগে থেকেই আমাদের রুম বুক করা ছিল। এমনিতে ঘাটশিলাতে থাকার জন্য প্রচুর হোটেল এবং কয়েকটি সুন্দর সুন্দর রিসর্টও রয়েছে, কিন্তু এই সুবর্ণরেখা নদীর ধারের এই রিসর্টটা আমাদের বেশ ভালোই লেগেছিল। রুমে এসে ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে লুচি তরকারি আর ব্রেড বাটার অমলেট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে ১০:১৫-২০ নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। অটো করে চলে এলাম প্রথম সাইট সিইং পয়েন্টে, চিত্রকূট মন্দির। সামনে থেকে একটুখানি হেঁটে গেলে মন্দিরটা রয়েছে, আর এখানেতে আমাদের অটো স্ট্যান্ড করে নিয়েছে। তো চলো ওপরে যাওয়া যাক। একদম ছোট্ট একটা ট্রেক করে পৌঁছাতে হবে এই মন্দিরেতে। খুবই শান্ত এবং নিরিবিলি একটি জায়গা। এখানে রয়েছে একটা নন্দী মহারাজের মূর্তি, তার সঙ্গে শিব ঠাকুরের মন্দির। চিত্রকূট মন্দির থেকে ফেরার পথে ঘাটশিলা রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে মা শক্তিকে রঙ্কিনী দেবী হিসেবে পূজা করা হয়। এছাড়াও এখানে একটি রাধাকৃষ্ণ মন্দিরও রয়েছে। দেবীর মন্দির এবং দেবতার সাথে সম্পর্কিত অনেক লোককাহিনীও রয়েছে। চারিদিকে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে ছোট বড় কিছু টিলাও। এঁকে বেঁকে চলে যাওয়া অনেকটা রাস্তা পেরিয়েই আমরা চলে এসেছি এখন পুরুরি লেকের সামনে। ওয়েদারটা এত সুন্দর, আর এখান থেকে এত সুন্দর দেখতে লাগছে পাহাড়টা। এই যে এইখান থেকে হচ্ছে বোটিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, আর পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। আমরা ঠিক করেছি আমরা বোটিং করব। যেমনটা তোমরা দেখলে, কায়াক বোটও ১০০ টাকা করে আর মোটর বোটগুলো ১০০ টাকা করে। ঠিক করেছি মোটর বোটটাই নেব। হ্যাঁ, পার পার্সন ১০০ টাকা। সাধারণ লাগছে দেখতে। আর আমাদের যেখানে এখানে খাবো, লাঞ্চ করবো, এখানেতে খাবার তৈরি হচ্ছে। আমরা অর্ডার দিয়েছি দেশি মুরগির ঝোল আর যেটা ভেজ থালি আছে সেটা। প্রপার কাঠের জালে রান্না হচ্ছে। যদি এখান থেকে বোটিং সেরে যাই তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। লেকের জলে কোনো রকম প্লাস্টিক বা আবর্জনা ভেসে নেই।
বরং কাচের মতো পরিষ্কার জল। আর এখানে বোটিং এর এক্সপিরিয়েন্স নিয়ে আর কি বলবো, অসাধারণ এক্সপিরিয়েন্স। ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ড্রাম দিয়ে ঘেরা, ওই জায়গাটাতে মাছ চাষ করা হয়। আমরা বোটিং এর জন্য লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখন আমরা বোটিং করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম মোটর চালিত বোটগুলোই চড়বো। 100 টাকা করে নিল ভাড়া। দুজন শুধু অ্যালাউ করছিল না, মিনিমাম 4 জন হতে হবে। তো লাকিলি আমাদের 4 জন থেকে 6 জন হয়ে গেছে। চলো যাওয়া যাক। বুরুডি লেকে বোটিং করার পর এই শালপিয়ালের জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 7.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম ধারাগিরি ফলস দেখার জন্য। নাম কি? হ্যাঁ, তুই কি করিস? স্কুলে পড়িস? তো এই রঘুনাথ সিং আমাদেরকে নিয়ে যাচ্ছে ঝর্ণা দেখাতে। আমাদের গাইড আছে, আমাদের আজকের গাইড। তো এখন আমরা যাচ্ছি ধারাগিরি ফলসে। তো তোমাদেরকে দেখালাম আজকের গাইডটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রচন্ড সুন্দর একটা জায়গা। বর্ষাকালে এর রূপ অন্যরকমই থাকে। সম্পূর্ণ একটা জঙ্গলের মধ্যে রয়েছে এই ঝর্ণাটা। প্রচন্ড শান্ত একটা জায়গা। দূর দূর থেকে শুধু পাওয়া যাচ্ছে ঝর্ণার জলের আওয়াজ। ফলস থেকে ফেরার পথে 10 টাকা দিয়ে একটা শশা কিনে খেলাম আমরা। অটো থেকে নামার পর প্রায় অনেকটাই এবড়োখেবড়ো রাস্তা ট্রেক করেই পৌঁছাতে হয় এই ঝর্ণাটি দেখার জন্য। ধারাগিরি ফলস দেখে আমরা আবার চলে এলাম বুরুডি লেকের সামনে। আর এখান থেকে সেরে নেব আমাদের দুপুরের খাওয়া দাওয়া। কাঠের জালে রান্না, নির্ভেজাল স্বাদ, সঙ্গে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য। আমরা নিয়েছিলাম একটা করে ভেজ থালি, সঙ্গে দেশি মুরগির ঝোল। ভেজ থালিটার দাম নিয়েছিল 50 টাকা। মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, সব রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারি আর চাটনি, পাঁপড়। আর সবটাই কিন্তু পেট ভরা, শুধু মাংসটা আমরা আলাদা করে কিনেছিলাম। একদমই হালকা পাতলা রান্না, স্বাদে কিন্তু ফাটাফাটি। আমরা এখন এসে পৌঁছেছি ফুলডুঙরি পাহাড়ে। পাহাড়ের ওপর দিকটা এইরকম সমতল আর প্রচুর বড় বড় গাছ দিয়ে ঘেরা। এই জায়গাটা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রিয় জায়গাও বলতে পারো। এই জায়গাটা জুড়ে কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা জানি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সেরা উপন্যাস হলো আরণ্যক। আর এই আরণ্যক লেখার অনুপ্রেরণার উৎস কিন্তু এই ফুলডুঙরি পাহাড় থেকেই। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখে আমরা এখন এসেছি রাজস্টেট রিভার সাইডে। সুন্দর শান বাঁধানো ঘাট আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। যেহেতু আমরা সানসেটের সময় পৌঁছেছিলাম, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। সারাদিনের পর আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম দিনের লাস্ট সাইটসিং পয়েন্ট, এই সূর্য মন্দিরে। এই সূর্য মন্দিরটা কিন্তু আমাদের রিসর্ট থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে। একদম সুবর্ণরেখা নদীর কোলেই রয়েছে এই মন্দিরটি। তো
তো আজকের মতো ঘোরাফেরা আমাদের কমপ্লিট। আমরা কিন্তু আজকে ঘুরে দেখলাম টোটাল 7টা জায়গা। এইবারে আমরা চলে এসেছি রিসর্টে আর ফ্রেশ হয়ে নিয়ে টিভিতে মুভি দেখতে দেখতে এনজয় করছি ইভিনিং স্ন্যাক্স। আর স্ন্যাক্সে অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন। স্বাদটা মোটামুটি ভালোই ছিল। তারপর সন্ধেবেলায় রিসর্টের ভেতরটা একটু ঘুরে ফিরে আমরা করে নিলাম আমাদের রাতের ডিনার। ডিনারে আমরা নিয়েছিলাম হাত রুটি, চিলি চিকেন আর চিকেন নুডলস। রান্নাগুলো হালকা অয়েলির দিকে, কিন্তু টেস্ট মোটামুটি ভালোই। সুন্দর সিনিক বিউটিটা দেখো, সামনে দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে। যদিও স্রোত কম, সামনেই একটা ড্যাম আছে যার জন্য জল কম ছাড়ে, কিন্তু মানে দারুণ। আর দুপুরে দলমা পাহাড় ওই রেঞ্জগুলো দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আসছে না, বাট একটু ঝাপসা একটা দূরে। দারুণ দারুণ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 2 আর আমরা সকাল সকাল রিসর্টে চেক আউট করে বেরিয়ে পড়েছি বাকি সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। শুরু করলাম আমাদের রিসর্টের সামনের এই সূর্য মন্দিরটা দিয়ে। ঠাকুরকে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের দিনটা। যেহেতু আমরা রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমরা মানিকদাকে বললাম কোনো একটা লোকাল দোকানে নিয়ে চলো যেখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিতে পারি। তো একদম ঘাটশিলা স্টেশনের সামনের একটা হোটেল থেকে আমরা খেয়ে নিলাম ছোলা ভাটোরা আর ধোসা। তারপরে সোজা চলে গেলাম আমাদের আজকের প্রথম পয়েন্টে। আমরা এখন আছি রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে মানিকদা আমাদের নিয়ে এলো একটা দোকানে। দোকানটার নাম হচ্ছে শ্রী গণেশ কালাকার, যেখানে নাকি পাওয়া যায় ঘাটশিলার সেরা কালাকার। এতটা সুস্বাদু এই কালাকার যে ঘাটশিলার লোকজনেরা বলে এই স্বাদের ভাগ হবে না। চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে। লেখকের প্রথম স্ত্রী ছিলেন গৌরী দেবী, যিনি তাদের বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই মারা যান। আর এই গৌরী দেবীর স্মৃতিতেই লেখক এই বাড়ির নাম রাখেন গৌরীকুঞ্জ। বিভূতিবাবুর ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের নামানুসারে রয়েছে একটি মঞ্চ, যেখানে অপুর পাঠশালায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের শেখানো হয় বাংলা ভাষা ও তার গুরুত্ব। এই একটা জায়গা জুড়ে রয়েছে কত কত স্মৃতি। বিভূতিবাবু জন্মগ্রহণ তো করেছিলেন কলকাতার উত্তর 24 পরগনায়, কিন্তু ঘাটশিলা ছিল তার মনে প্রাণে। তার ঘাটশিলা জায়গাটা এতটাই ভালো লেগে যায় যে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘাটশিলাতে। এই গৌরীকুঞ্জের প্রায় প্রত্যেকটি দেওয়ালেতেই লেখকের জীবনের ঘটনাগুলি সুন্দর করে এঁকে বর্ণনা করা হয়েছে। ভেতরের ঘরগুলোকে তৈরি করা হয়েছে সংগ্রহশালা হিসেবে। এই দেয়াল আলমারিগুলোর জুড়ে রয়েছে কত স্মৃতি। একের পর এক দেখতে দেখতে গায়ে কাঁটা দিয়ে উঠল। এখনো কত সযত্নে রাখা আছে লেখকের সেই পোশাক। রয়েছে পুরাতন গৌরীকুঞ্জের ছবিও। দেখলাম তার লেখা কত বই সেখানে সাজানো রয়েছে। দু চোখ দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখলাম তার হাতের লেখা। দেখলাম তার পারিবারিক ছবিও। এখন আমরা যাচ্ছি হিন্দুস্তান কপার লিমিটেডের সামনে দিয়ে। এরপর এই ব্রিজটা পেরোলেই আমরা পৌঁছে যাব রাতমোহনাতে। এবার চলে এসেছি আমরা আমাদের আজকে থার্ড পয়েন্ট, রাতমোহনা। এটা হিন্দুস্তান কপার লিমিটেডের রিভার সাইড। ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, ওই যে দূরে হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি দেখা যাচ্ছে, এই নদী বয়ে যাচ্ছে। জায়গাটা সত্যি দারুণ। বললো আগেরবার অতটা বৃষ্টি হয়নি, তাই একটু জল কম,
হয়তো এর ওপর দিয়ে জল গিয়েছিল আগের বার। খুব সুন্দর জায়গা, আর এখানে নদীটা বেশ স্রোতটাও বোঝা যাচ্ছে। ব্রিজটা টানা ছিল, রাস্তা ওই পারের সাথে এই পারে কানেক্টেড, জল গিয়ে পুরো ভেঙে দিয়েছে। আমরা এখন যাচ্ছি একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে। প্রত্যেকটা বাড়ির দেওয়ালেতে কি সুন্দর করে ডিজাইন করে রং করা রয়েছে, দেখে মনে হচ্ছে যেন ঠিক কোনো নামি দামি কোম্পানির ওয়ালপেপার এই দেওয়ালগুলোতে মারা হয়েছে। কি নিখুঁত আর সুন্দর কাজ এদের। তো আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী টেম্পল, সিদ্ধেশ্বরী পাহাড়ের উপর প্রায় ট্রেক করে উঠতে হবে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা নয়, 15 মিনিট উঠতে হবে আর 15 মিনিট নামতে। হ্যাঁ, রাতমোহনা থেকে এখানে আসতে 1.5 ঘন্টা টাইম। আমার মনে হয় তার আগেই পৌঁছে গেছি, 1.5 ঘন্টার আগেই পৌঁছে গেছি। যাতায়াত মিলিয়ে দেবে? হ্যাঁ, যাতায়াত মিলিয়ে 1.5 ঘন্টা। পুরো পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা। মন্দির পৌঁছতে আর মাত্র 460 মিটার বাকি। এইখানে আবার আমাদের থেকে মন্দির মেইনটেনেন্সের জন্য সামান্য টাকাও নিল। পুরো এই উঠে গেছে রাস্তাটা। 10টা স্টেপ নেব, দেখ কতটা খাড়ে বোঝা যাবে যে আমি কোথায় গিয়ে দাঁড়াচ্ছি। কত উপরে! ওই যে আরো উপরের দিকে উঠে যাচ্ছে এই রাস্তাটা। রাস্তাটা এতটাই খাড়া আর একটু দুর্গম বলতে পারো, সেই জন্য অনেকে ট্রেক করে মন্দির অবধি পৌঁছতেই পারছে না। আমরা এসে গেছি মন্দিরে, চলো সামনে গিয়ে দেখা যাক। উপরেতে রয়েছে শিব ঠাকুরের মন্দির। আমরা মন্দিরে গেলাম, ঠাকুরকে প্রণাম জানালাম, পুজো দিলাম আর পুজোর প্রসাদও খেলাম। আমাদের এখন দর্শন হয়ে গেছে, আমাদেরকে প্রসাদও দিয়েছে আর টিপও ভরিয়েছে। তো এখান থেকে আমরা কিছু ভিউ উপভোগ করছি। জায়গাটা প্রচন্ড শান্ত আর এখান থেকে দূরে তাকালেই দেখা যাচ্ছে পাহাড়, জঙ্গল, নদী আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে জায়গাটা, এটা ঝর্ণা বয়ে যায়, ওখান দিয়ে দেখা যাচ্ছে পুরো জল নামার যে লাইনটা, নেমে ওই দিকটা দেখো পুরো জল যাওয়ার জায়গা। এই পাথরের উপর দিয়ে গিয়ে বললো এখানে ঝর্ণাটা বয়ে যেত। আগের বছর খুব একটা বৃষ্টি হয়নি, তাই এবছর জল নেই একদম। আগের বছর এবছর খুব একটা বৃষ্টি হয়নি, তো বৃষ্টি হলে এখান দিয়ে পুরো জল বয়ে যায়, এর উপর দিয়ে লোকজন যায়, খুব সুন্দর লাগে তখন। আমরা এখন চলে এসেছি জাদুগোড়ার রঙ্কিনী মন্দিরে। কথিত আছে যে যে পাথরকে এখানে মা বলে পূজা করা হয় তার আকার বছরের পর বছর বেড়ে চলেছে। এই পাথরকে জীবন্ত পাথর বলা হয়। লোকেরা এটিকে মায়ের মহিমা এবং তার ঐশ্বরিক উপস্থিতির প্রমাণ হিসাবে বলে। এখানে মা শক্তির পূজা করা হয়। এছাড়াও এখানে রয়েছে গণেশ মন্দির এবং রাধা কৃষ্ণের মন্দিরও। এখন আমরা যাচ্ছি যেখানে বলি হয় সেই জায়গাটায়, এখানে পাঠা বলি দেওয়া হয়।
এখানেতে রাধাকৃষ্ণ মন্দির আছে, তাছাড়া এখানে শিব মন্দির, মায়ের মন্দির, সব জায়গাতেই বিয়েও দেওয়া হয়। বলির মাংস পাওয়া যাচ্ছে, এখানেতে কাটা হচ্ছে। এদিকে একটা ছোট পোল ছিল, এই পোলটা ক্রস করে এখান দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেলে সেই জায়গাটা। এখন এখানেতে পাঠা বলি দেওয়া হয়, কিন্তু একটা সময় ছিল যখন এখানেতে দেওয়া হতো শুধুই নরবলি। আমরা এখন আছি গালুদি ব্যারেজে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, এটা হচ্ছে সেই সিদ্ধেশ্বর পাহাড় যেখানেতে আমরা ট্রেক করে উঠেছিলাম। মানিকদা, ওনার সাথে আমরা 2 দিন ধরে ঘুরছি। তো ঘাটশিলা 1 দিন বা 2 দিনের ভ্রমণের জন্য অটো করে সমস্ত পয়েন্ট উনি ঘুরিয়ে দেখান। তো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো নাম্বারটা বলুন, আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। 8235668329 এই নাম্বারে ফোন করে আপনারা আগে থেকে যোগাযোগ করে নিতে পারেন। উনি একদম ঘাটশিলা স্টেশন থেকে পুরো আপনাদের পিক আপ করে পুরো ঘুরিয়ে আবার স্টেশনেই ড্রপ করে দেবেন। এইবারে আমরা চলে এসেছি বৈষ্ণো দেবী মন্দিরে। আজকের মতো এই ঘাটশিলা ট্রিপের আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এই বৈষ্ণো দেবী মন্দির। মন্দিরটা খুব সুন্দর, ঠাকুরের ভোগ খাওয়ারও বন্দোবস্ত রয়েছে। এই মাতা বৈষ্ণো দেবীর দর্শন দিয়ে শেষ করলাম আমাদের ঘাটশিলা ট্রিপটা। আমাদের অটো ছেড়ে দিল ঘাটশিলা স্টেশনেতে। চলো ভিডিওটা শেষ করতে করতে তোমাদেরকে ঘাটশিলার একটা সুন্দর রেস্টুরেন্টের খোঁজ দিয়ে যাই। রেস্টুরেন্টের নাম হলো পথের পাঁচালী। আর এই নামটা বড্ড বেশি টেনে আনলো আমাদের এখানেতে। ঘাটশিলা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথের দূরত্বে রয়েছে এই রেস্টুরেন্টটি। অনেক ধরনের খাবারের ভ্যারাইটি রয়েছে আর দামগুলো বেশ পকেট ফ্রেন্ডলি। আমরা অর্ডার করেছিলাম একটা মানচাও স্যুপ, একটা চিকেন থালি, একটা গার্লিক চিকেন আর রুটি। কেমন লাগছে? ডালটা ঘন, সয়াবিনের তরকারি বেশ ভালো, পুরো আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই। কেমন? উনি এসে রুটি আর গার্লিক চিকেন, সঙ্গে চিকেন মানচাও স্যুপ আসছে। জোরে আরো জোরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম ঘাটশিলা স্টেশনেতে। আমরা বাড়ি ফিরবো হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে। ট্রেনটা ঘাটশিলা থেকে ছাড়ার কথা বিকেল 5:34 আর হাওড়া পৌঁছানোর কথা রাত 8:55। টোটাল 3 ঘন্টা 21 মিনিটের জার্নি। সপ্তাহের ট্রেনটা প্রত্যেক দিনই চলে, কিন্তু আমাদের এই ফেরার ট্রেনটা বেশ লেট করেছিল, তাই আমাদের হাওড়া পৌঁছাতেও লেট হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।